Hello, my lovely viewers. Assalamu alaikum. This is Nishu, and welcome back to my another new vlog. কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি কিন্তু আমার ব্লগ ভিডিওটি সকাল সকালে শুরু করেছি। একটু ছাদ থেকে হাঁটাহাঁটি করে এসে আমি কিন্তু রুটি ভেজে নিচ্ছি, আর পাশাপাশি বাচ্চাদের জন্য আমি নাস্তা তৈরি করেছি। তো যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আপাটা এখনও আসেনি, আমার দিনগুলো কিন্তু খুব ডিফিকাল্টভাবে যাচ্ছে। তো আমার বড় লোক আপা, সে অলমোস্ট 15 দিন হতে চললো ঈদের ছুটি কাটাচ্ছে। তো যাই হোক, কষ্টে সৃষ্টে দিনগুলো পার করছি। আর এই তো নাস্তা টাস্তা করে কিন্তু আমি অফিসের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। আর রাস্তা এত সুন্দর, ফাঁকা চকচকা ঝকঝকা, কি বলবো। ঢাকার রাস্তা যদি এরকম সবসময় থাকতো তাহলে কিন্তু মন্দ হতো না। তবে এই সুখ কিন্তু বেশি দিনের নয়, এই তো অল্প কয়েকদিনের। তারপরে কিন্তু যেই অবস্থা আগে ছিল সেই অবস্থায় কিন্তু হয়ে গিয়েছে। এটা কিন্তু আগের ভিডিও, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি কিন্তু ব্যস্ততা শুরু হয়ে যাওয়ার পরে। তো অফিসে এসে আজকে কিন্তু আমি রুটি দিয়ে চা খেয়েছি। আর অফিসে আমাদের একজন কলিগ, আমাদের শ্রদ্ধেয় স্যার, উনি গরুর মাংস আর হচ্ছে এই তো পরোটা নিয়ে এসেছিল। তো এটা আমরা আজকে লাঞ্চে খেয়েছি। তো এক একদিন এক একজন নিয়ে আসছে, আমার পাল্লা খুব শীঘ্রই আসতেছে। ইনশাল্লাহ আমি সেটা শেয়ার করব যে কি আমি আসলে নিয়ে গেলাম অফিসে। তো অফিস থেকে বাসায় ফিরে আমি এত সুন্দর ঘরবাড়ি দেখি। মোস্ট অফ দ্য ডেতেই এই ঘটনা থাকে। আমি সুন্দর ঘর রেখে আসি আর বাসায় এসে দেখি এই অবস্থা। তো যাই হোক, সবসময় তো গোছানো গাছানোই দেখাই, আজকে একটু না হয় দেখালাম যে ক্যামেরার পিছনের কি অবস্থা হয়ে থাকে আমার ঘরবাড়ি। তো এই তো আমার হাজব্যান্ড একটু গ্রামে গিয়েছিল, আমার ফুপু শাশুড়ি মা আমাদের জন্য অনেক কিছু পাঠিয়েছেন। আমার নানু, আমার ফুপু মারা যাওয়ার পর তো এরকম আসলে আমার ঘরে কখনো আসে না। তবে আমার শাশুড়ি মায়ের ঘরে এরকম, আমার ফুপু শাশুড়ি মা সবসময় এরকম পাঠান। অনেক বেশি করে শাক উনি কেটে একদম রেডি টু কুক করে পাঠান। আর এই যে সাজনা শাক, এই সাজনা পাতা পেয়ে আমি এত খুশি হয়েছি, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। আমি আসলে এটার পাউডার কিনতে যাচ্ছিলাম, আর ইন দ্য মিন টাইম আলহামদুলিল্লাহ আমি আসলে কাঁচা পাতাটাই পেয়ে গেলাম। আর এই যে এটাকে আমাদের গ্রামীণ সাইডে এটাকে দেউয়া ফল বলা হয়। আমি জানি না কার কোন অঞ্চলে কি বলা হয়। যদি আপনার আঞ্চলিক ভাষায় এটার কোনো অন্য নাম থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও জানতে পারবো। আসলে কেউ যখন একটু কষ্ট করে কিছু পাঠায় না, সেটা যেমনই হোক যাই হোক খুব কিন্তু ভালো লাগে, ভালো লাগা কাজ করে, খুব খুশি লাগে। আর উনি যেটা পাঠিয়েছে সেটা তো আমাদের খুবই পছন্দ, আমার এবং আমার হাজব্যান্ড আমাদের দুইজনেরই খুবই পছন্দ। আচার পাঠিয়েছে, আর মানে কি বলবো, আসলে আচার তৈরি করা তো এত সহজ না। তো এত কষ্ট করে আচার তৈরি করে সেটা কাউকে গিফট করা আসলে অনেক মন বড় থাকতে হয়। বড় মন না হলে আসলে এভাবে এতগুলো আচার দেওয়া সম্ভব না। আর এই বক্সটাতে কিন্তু পেঁয়াজের আচার ছিল, খুব সুন্দর করে মিহি করে কাটা। আমি কিন্তু এত সুন্দর মিহি করে কাটতেও পারি না, আর আমার হেল্পিং হ্যান্ড যিনি আছেন তিনিও পারেন না। সো আমি কিন্তু এত সুন্দর করে পেঁয়াজের আচার দিতে পারিনি। আর এই যে বক্সটা, এই বক্সটার ভিতরে কিন্তু রয়েছে জলপাইয়ের আচার। এটা ওনাদের নিজেদের গাছের জলপাই, এটা কিন্তু কেনা জলপাই না। তো নিজেদের গাছের জলপাই আর কেনা জলপাইয়ের মধ্যে কিন্তু অবশ্যই তফাৎ রয়েছে। আর আচারগুলো এত টেস্টি, আমি কি বলবো, আমি আসলে আমার মনে হয় আমি জীবনে এত ভালো আচার খাইনি জলপাইয়ের। আর কত সুন্দর করে প্যাকেজিং করেছে দেখুন, জাস্ট এত সুন্দর করে প্যাকেজিং করে পাঠিয়েছে। মানে আমি আসলে খুবই খুবই অনার্ড ফিল করেছি, খুবই ভালো লেগেছে। আমি এটার ধন্যবাদ কিভাবে জানাবো আমি আসলে বুঝতে পারছি না। তো মন থেকে অসংখ্য দোয়া ফুপুর জন্য। আর এই যে এই বক্সটাতে আরও এক বক্স জলপাইয়ের আচার, আর এই বড় বক্সটার মধ্যে কিন্তু রয়েছে আমের আচার। এবং এই যে আমগুলো, এই আমগুলো কিন্তু ফুপুদের নিজস্ব গাছেরই। তো
এত চমৎকার আচার হয়েছে, কি বলবো, যেমন ঘ্রাণ তেমনি খেতে খুবই মজা। তো এই বক্সগুলো কিন্তু ফেটে গিয়েছে, এত দূর থেকে নিয়ে এসেছে, তো বক্সগুলো ফেটে কিন্তু প্রচুর তেল পড়ে গিয়েছে। আর ফুপু কিন্তু তেল দিতেও কৃপণতা করেনি। তো আমরা দেখা যায় কি, কোথাও হয়তো আচার যদি কাউকে দেই তাহলে কিন্তু তেলটা ঝরিয়ে রেখে দেই, এতে করে হয় কি যে এই যেরকম আনা নেওয়া করার সময় তেলটা আর পড়ে যায় না আর মেসি হয় কম। তো এই তো আমি একটু গরুর কালা ভুনা করব। আর এই যে পেঁয়াজগুলো, এগুলো কিন্তু নগদে কেটে নেওয়া, আই মিন ইনস্ট্যান্ট কেটে নিয়েছি। তবে এটা আমি কাটিনি, আমার হাজব্যান্ডকে দিয়ে কাটিয়েছি। তো সব কাজে আমিই তো করি, এইটুকু হেল্প সে আমাকে করতেই পারে। তো যাই হোক, এটাকে ভালো মতো করে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর ওই তেল এবং ভাজা পেঁয়াজের ওপর এবং সেই একই হাঁড়িতে আমি কিন্তু হলুদের গুঁড়া পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আমি 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি। তো 2 কেজি আন্দাজে আমি কিন্তু মশলাগুলো দিয়ে নিচ্ছি। তো 2 চামচ আমি ধনিয়া গুঁড়া দিয়েছি, 1 চামচ দিলাম জিরার গুঁড়া। আর এই পুরো মাংসটা কিন্তু আজকে আমি রান্না করব রাঁধুনির যে কালো ভুনার মাংসের মশলা পাওয়া যায় সেটা দিয়ে। তো দেখতে থাকুন। আর এখানে কিন্তু আমি 2 চামচ পরিমাণের চিলি পাউডার দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি অবশ্যই দিতে বলবো, কারণ হচ্ছে যেহেতু এটা কালা ভুনা, তো কালার আনার জন্য এটার কিন্তু অনেক বড় একটা ভূমিকা রয়েছে। আর এই তো রাঁধুনির রেডিমিক্স যে কালো ভুনার মশলার প্যাকেটটা একটু দেখিয়ে দিলাম। তো এই একটা প্যাকেটের ভিতরে কিন্তু 2টা স্যাশে থাকে, এবং একটা বড় এবং একটা ছোট। তো বড় যে প্যাকেটটা সেটা এখন আমি কেটে এই মশলার সাথে মিক্সড করে দিয়ে নিব। আর যেটা ছোট প্যাকেট এটা আমি রেখে দিচ্ছি, এটা আমি কিন্তু পরবর্তীতে ইউজ করব, সেটা অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি। আর এই তো এর মধ্যে এবার আমি কিন্তু কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছি। আর ও হ্যাঁ, এটা কিন্তু আমি সরিষার তেলে ভেজেছি পুরো পেঁয়াজটা। আর এই পুরো রান্নাটা কিন্তু সরিষার তেলেই করতে হবে, তাহলেই কিন্তু একমাত্র অথেন্টিক যে কালা ভুনার টেস্ট সেটা কিন্তু আপনারা পাবেন। তো এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোর সস, এরপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি কিন্তু লবণ পরবর্তীতে আরও অ্যাড করেছি, আমার কাছে মনে হচ্ছিল লবণটা বেশি হয়ে যাবে, সেজন্য লবণটা আমি অল্প অল্প করে অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার সব কিছু দেওয়ার শেষে আমি কিন্তু এখানে আবারও সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেল দিয়ে আমি অল্প সরিষার তেল দিচ্ছি, কারণ হচ্ছে আমি যখন পেঁয়াজটা ভেজেছি তখন কিন্তু অনেক বেশি সরিষার তেল পেঁয়াজগুলোর সাথে এবং তলানিতে রয়ে গেছে। আর এটা আমি ভালো মতো করে এখন মেখে নিচ্ছি। আমার আদা রসুনের পেস্ট কিন্তু এটা ঠান্ডা ছাড়েনি, বরফটা ছাড়েনি, তো এটাকে আমি হাত দিয়ে কিন্তু গলিয়ে নিয়েছি। আর এখানে আমি সয়া সসও অ্যাড করেছি, কিন্তু সেটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে হয়তো। তো যাই হোক, এটাকে হাত দিয়ে ভালো মতো মাখিয়ে তারপরে কিন্তু আমি বসিয়ে দিব। তো হাত দিয়ে আমি সমস্ত মশলাটা একদম মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর এই কালা ভুনার মাংসের পিসগুলো কিন্তু একটু তুলনামূলক বড় সাইজের হয়, তো আমি এটা কিন্তু আলাদা করে রেখেছিলাম। এটা অবশ্যই কোরবানির গোশত, যেহেতু কোরবানি মাত্রই গেল, তো একটু বড় বড় সাইজগুলো কিন্তু আমি আলাদা করে রেখেছিলাম, এবং সেটাই কিন্তু দিয়ে এখন আমি কালা ভুনাটা প্রিপেয়ার করছি। মাংসগুলো দিয়ে ভালো মতো কিন্তু আমি এখন মশলার সাথে মিশিয়ে নিব হাত দিয়ে। তো এই তো এখন কিন্তু আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, এবং হাত দিয়ে যেহেতু আমি মশলাটা মাখিয়েছি তো হাতটা একটু ধুয়ে নিলাম। আর আমি 2 গ্লাস পরিমাণের পানি এখানে অ্যাড করেছি, বেশি অ্যাড করব না, যেহেতু এটা কোরবানির গোশত তাই এটা থেকে কিন্তু প্রচুর পানি ছাড়বে। তবুও আমি এখানে 2 গ্লাস পরিমাণ পানি দিলাম, এই জন্য যে মাংসটা যাতে করে একটু সফট হয়। তো স্বাভাবিকভাবেই এতক্ষণ কিন্তু চুলার জালটা বন্ধ ছিল, এখন কিন্তু আমি চুলার জাল অন করে দিয়েছি। আর এটা ঢাকনা দিয়ে ঢেকে একদম পুরো হাই হিটে 10 থেকে 15 মিনিটের মতো রেখেছি। তারপরে এই যে অবস্থা হয়েছে, এখন এটাকে কিছুটা নেড়ে দিচ্ছি। তো কিছুক্ষণ নেড়ে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, এবং ঢেকে রাখার পর আরও 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো আরও 15-20 মিনিট জাল করে নেওয়ার পর কিন্তু মাংসটা আমার রেডি হয়ে গিয়েছে কালো ভুনার লাস্ট প্রিপারেশনের জন্য। তো এখন যে প্রিপারেশনটা আমি দেখাবো এটার জন্যই কিন্তু মেইনলি কালো ভুনাটার যে অরিজিনাল কালারটা সেটা কিন্তু আসে, এবং খেতেও অনেক সুস্বাদু হয়। তো আমি
ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি, এটা কিন্তু অবশ্যই সরিষার তেল, এবং এর মধ্যে আমি কিন্তু কেটে রাখা পেঁয়াজ এবং রসুন কুচি দিয়েছি। হ্যাঁ, বাই দ্য ওয়ে, রসুন পেঁয়াজটা কিন্তু এটা আমার নিজের হাতের কুচি করা। তো এই তো রসুন পেঁয়াজ দিয়ে এটাকে ভালো মতো ভেজে নেব, এবং এটার মধ্যে কাঁচা মরিচ দিব 3টা, আর শুকনো মরিচও দিব 3-4টার মতো, দিয়ে ভালো মতো এটাকে ভেজে নিব। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, শুকনো মরিচ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে মেইন সিক্রেট যেটা, সেটা হচ্ছে এই যে কালো জিরার গুঁড়া। এটা আমার কাছে বাসায় সবসময় অ্যাভেলেবল থাকে, তো আজকে একটু কম ছিল, তো পরবর্তীতে আমি এখানে কিন্তু আরও অ্যাড করেছি, বাট ভিডিওটা স্কিপ হয়ে গেছে কিভাবে আমি জানি না। তো এটা হালকা একটু ভেজে নিয়েছি। আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছিলাম কালো জিরার পাউডারটা দেওয়ার পর, আর এরপরে এর মধ্যে কিন্তু আমি মাংসগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, কারণ অল্প অল্প করে না দিলে গায়ে ছিটে আসবে। তো এই যে পণ্ডিতি করতে গিয়ে কিন্তু আমার গায়ে ছিটেও এসেছে। তো যাই হোক, এবার এটাকে ভালো মতো এভাবে করে দিয়ে তারপরে কিন্তু বাকি প্রসেসটা করতে হবে। তো যাই হোক, বুদ্ধি হয়েছে পরে এসে, এভাবে পরে আস্তে আস্তে করে ঢেলে দিয়েছি। তো আমার মতো এরকম মিস্টেক কেউ করবেন না, একদম বীর পালোয়ান হওয়ার চেষ্টা। তো স্বাভাবিকভাবে চামচ দিয়ে অল্প অল্প করে তুলে নেবেন। আমার তো অলওয়েজই তাড়াহুড়া থাকে, কখনো বাসায় তাড়াহুড়া, কখনো অফিসের জন্য তাড়াহুড়া, তো খুব রাশ থাকে আমার লাইফে। তো আমি এই জন্য কিন্তু একটু এরকম করি। আমার মতো আপনারা কেউ করবেন না, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস থাকে। তো যাই হোক, এভাবে করে আমি মাংসগুলো সব দিয়ে নিলাম, দিয়ে এবার হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবারও 10 থেকে 15 মিনিটের মতো। তো 10-15 মিনিট পরে কিন্তু আমার পুরো কালো ভুনাটা একদম প্রস্তুত হয়ে গিয়েছে অলমোস্ট সার্ভ করার জন্য। এটার কালারটা কিন্তু আরও অনেকক্ষণ পরে আসে। তো এই তো আমার পুরো রান্নাটা শেষ, আর এই যে কালারটা দেখুন কতটা আকর্ষণীয় এসছে, খুবই লোভনীয় এসছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।